সৌদি আরবকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি বাংলাদেশে। হয়তো এত সহজে আসা হবে না, বা আসতে হয়তো একটু দেরি হতে পারে। তো খুব তাড়াতাড়ি আবার অন্য দুবারের মতো তাড়াতাড়ি করে চলে আসব তেমনটা না। এবার যাচ্ছি দীর্ঘদিনের জন্যই বাংলাদেশে। তো খুব কষ্ট হচ্ছে, সারাটা দিন খুব কান্নাকাটি করেছি। আর বিশেষ করে কষ্ট লাগছে, যত কিছু হোক মেয়েদের সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে যে সংসার। তো সংসারের জিনিসপত্র, সংসারটা ফেলে, স্বামী ফেলে রেখে চলে যাওয়াটা, এটা থেকে আসলে দুঃখজনক আর কিছুই হতে পারে না একটা মেয়ের জীবনে। মদিনা থেকে আসার পর থেকেই মনে হচ্ছিল আমার আর বেশি দিন সময় নেই, আমার চলে যেতে হবে দেশে। তো দেখতে দেখতে এবং সংসার গুছাতে গুছাতে, আমার সংসারের প্রতিটা জিনিসকে গুছিয়ে রেখে আসতে, এবং ওর বাবার সমস্ত জিনিস, আমাদের আলাদা করে আমাদের জিনিস সব কিছু গুছিয়ে নিয়ে রেখে আসতে আসতে আসলে ভিডিও বা মন মানসিকতা একদম ভালো ছিল না। আমি আর ভিডিও করিনি, তাই আসলে কোনো কিছুই আর আপনাদেরকে দেখানো হয়নি। আমি এই কয়দিন মনটা খুব খারাপ ছিল। তো আজকেই সেই দিন চলে আসলো, আমার সৌদি আরবের থেকে বিদায় নেওয়ার সময় ফুরিয়ে এসেছে। তো আমি আমার ভাইয়ের গাড়িতে করে আমরা 10:40 10:30 দিকে ঘর থেকে বের হয়ে যাই। বের হয়ে আমরা সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। আমার লাগেজ তো একটু বেশি ছিল, তো আমার 2টা গাড়ি নিতে হয়। একটা গাড়িতে ভাইয়ের গাড়িতে কিছু ছিল, আর বাকি এটা আরেকটা গাড়িতে ফুল ফিল আপ ছিল। তো এই তো এয়ারপোর্টে নেমে আমরা মালামাল নিয়ে, তো ওয়াফার সাথে ওয়াফার পাপা কিছু ছবি তুললো। তো ওয়াফা বুঝতেছিল না, বা বিকজ ও ছোট, যে ওর বাবাকে রেখে চলে যাচ্ছে। তো ও ভাবছিল যে দেশে যাবে, নানা নানুর কাছে যাবে, মামাদের কাছে যাবে, ওর অনেক ভালো একটা দিন আসতেছে, ও এরকম কিছু একটাই মনে করতেছে। তো যাই হোক, ওর বাবার মনটাও ভালো ছিল না, আমার মনটাও ভালো ছিল না। আমরা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করলাম, বিকজ জায়গাটা খুব ভালো লাগছিল, এবং এখানে কিছু ছবিও তুললাম, একটু আগে দেখতে পেলেন। তারপর আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছিলাম, বিকজ আমার ফ্লাইট ছিল 2টায়। আমার অলরেডি 11টার ওভার হয়ে গেছে। আমার ইমিগ্রেশন ফেস করতে হবে, দেন আমার লাগেজ বোর্ডিং পাস করতে হবে, সব মিলিয়ে আমার অনেক সময় লাগবে। তাই এই তো মানে আপনাকে সৌদি আরবের ফুল জেদ্দার এয়ারপোর্টটা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই উন্নত এবং খুবই সুন্দর করেছে এদের এয়ারপোর্টটা। তো মানে আমরা লিফটে করে উপরতলায় চলে আসলাম, 3তলায়। বুঝতেই পারলাম না যে কি নিচতলায় আছি না দোতলায় আছি, বোঝা যাচ্ছিল না। তো চতুর্থ সাইডে এখানেই আপনার খাবারের দোকানে, যে স্টারবাকস, সব কিছুই ছিল। এমন কোনো কিছু নাই যে এয়ারপোর্টে শপিং করার জন্য, খাওয়া দাওয়ার জন্য কোনো কিছুর মানে কমতি থাকে না, এখানেও তার ব্যতিক্রম নয়। তো আমি পিছনে মনটা খারাপ করে হাঁটছিলাম, ওরা সবাই আগে এগিয়ে যাচ্ছিল, বিকজ আমার কত নাম্বার গেট আমি সেটা খুঁজে বের করতে হবে। তো অবশেষে খুঁজে পেলাম, এবং লাগেজ বুকিংয়ের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম। হাজিরাও দেশে চলে যাচ্ছে, তাদের সাথেই ছিলাম। দেন আমার লাগেজে বুকিং দিয়ে দিলাম। এখানে একটু ঝামেলা হয়েছে, বিকজ আমার অনেক মালামাল ছিল, আমার ওভারলোড হয়ে গেছে। যেখানে আমার 60 কেজি নেওয়ার কথা ছিল, সেখানে আমার ডাবল হয়ে গেছে, প্রায় 100-র মতো। তো এগুলো আবার মানে আপনার এক্সট্রা টাকা দিয়ে তারপরে পে করে তারপরে ওগুলো লাগেজে দিতে হয়েছে, বা মানে বোর্ডিংয়ে দিতে হয়েছে। এছাড়া বোর্ডিং পাস দিচ্ছিল না, অ্যাকসেপ্ট করছিল না। আবার ঢোকার সময় ইমিগ্রেশনে বড় ব্যাগ নিবে না, আমার ব্যাগগুলো বড় ছিল, হাতে লাগেজ নেওয়া যাবে না। সব মিলে আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম, তাই আসলে ওই সাইডে ইমিগ্রেশনে তো অবশ্যই ভিডিও করা যাবে না, তাই আর ভিডিও করা হয়নি। এই তো ইমিগ্রেশন ক্রস করে সব কিছু শেষ করে, আর তো আর ওর বাবাকে দেখা যাচ্ছিল না, ওকেও বিদায় দিয়ে দিলাম, ও চলে গেল।
তারপরে এখানে আমাকে একজন সাহায্য করলো, কারণ এটা এত বড় একটা এয়ারপোর্ট, কিছুই চিনতে পারছিলাম না। আমাদের বাংলাদেশি একজন ছিল ভাইয়া, ওনার কাছে হেল্প চাইলাম। ওনারা আসলে এয়ারপোর্টেই থাকে, সবাইকে হেল্প করে, হাজিদেরকে হেল্প করে বা এরকম এয়ারপোর্টে যারা যাত্রী থাকে তাদেরকে সহযোগিতা করে। তার সহযোগিতায় আমি বললো যে আমাকে এই সাইডে মেট্রো রেলে করে আমার মানে এই মেট্রো রেল থেকে নামলেই আমার এই তো বিমান। তো উনি বলে দিল, আমি সেই অনুযায়ী আমার বিমান খুঁজেও পেলাম। তো আমি ফার্স্টে গিয়েছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তারপরে গিয়েছিলাম কাতার এয়ারলাইন্সে, তারপরে এরকম করে আমি বাংলাদেশ এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স এবং এমিরেটস গিয়েছিলাম। এইবার যাচ্ছি ওমান এয়ারলাইন্সে। ওমান এয়ারলাইন্সের বিমানবালা দেখা যাচ্ছে। তো প্রচুর মানুষ ছিল, প্রচুর, এত পরিমাণ মানুষ ছিল যে একটা সিট আমি এই ওমান এয়ারলাইন্সে খালি দেখিনি। বিমানে উঠে পড়ি, তো মনটা খুবই খারাপ যে সৌদি আরবকে বিদায় জানাতে হচ্ছে। তা ভাবলেই আসলে চোখে পানি চলে আসে, আর পানি ফেলতে ফেলতেই যেতে হচ্ছে, কারণ প্রবাস মানেই পরবাস, আর নিজের দেশে নিজেকে ফেরত যেতেই হবে। আমি একেবারে বসেছিলাম বিমানের ঠিক মানে চাকার মানে পাখাগুলার পাশেই। তো আমি দেখতে পাচ্ছিলাম একটু কম, বিকজ পাখাগুলো ঢেকে রেখেছিল, দেখা যাচ্ছিল না। তো বিমান চলছে, স্টার্ট হয়ে যায়। তো মানুষজন যেমন ছিল, বাচ্চারাও ছিল, প্রচুর কিচিমিচি চলতেছিল। তো লাইটটা একটু অফ ছিল, তো সবাই ঘুমাচ্ছিল, কেউ হয়তো মুভি দেখছে, কেউ কার্টুন, যার যার মতো করে যে সময় কাটাচ্ছিল। দেন আবার বিমানের লাইটগুলো অন হয়ে যায় এবং আমাদেরকে খাবার দিয়ে দেয়। এই তো জুস দিল, একটা পানির বোতল দিল ছোট, তারপরে যে খাবারগুলো দিয়েছে আসলে কি বলবো, যাই হোক, এটা হচ্ছে জেলো, মানে ব্রেড বা মানে বন দিয়ে খাওয়ার জন্য। তারপর হচ্ছে চামচের দিয়েছে যেটা লাগেই, সেটা হচ্ছে, আর একটা ফ্রুটস দিয়েছে, আর ফ্রুটসের মধ্যে ছিল পেঁপে টাইপের কিছু, আর হচ্ছে মেবি কি বলবো বাঙ্গি, আর হচ্ছে ইয়া ছিল, আঙ্গুর ছিল। আর এই যে প্লেটারটা, এটা ডিমের একটা ছিল, আর সসেস ছিল, ছোলা ভাটোরা ছিল, আর কি জানি ছিল, আলুর পটেটো ছিল, আর ওয়াফা নিয়েছিল প্যানকেক, তারপরে এই তো ফ্রুটস, আর এইগুলাই ছিল। সবচেয়ে হাস্যকর হচ্ছে এত ছোট একটা পানির, মানে এই ছোট পানিটা দেওয়ার মানেটা কি বুঝলাম না, কিন্তু দেখতে অনেক কিউট ছিল, খেয়ে ফেললাম। তো সবাই লাইট অফ করে দিয়েছে, খাওয়া দাওয়া শেষ। তো আমরা সবাই, আমি দেখলাম আমার ঘুম হচ্ছিল না, বিকজ আমার জার্নিতে কখনোই ঘুম হয় না, এটি আমার সবচেয়ে বড় দোষ। আমরা অনেকটুকু এসে পড়েছি, যেহেতু ওমান এয়ারলাইন্স, তো ওমানে যাবে, তারপর ওমান থেকে বাংলাদেশে যাবে। যেহেতু আমার ট্রানজিট ফ্লাইট, সো আমাকে 1 ঘন্টা এখানে পাস করতে হবে, দেন 4 ঘন্টা লাগবে বাংলাদেশে পৌঁছতে। তো আমি এই প্লেনে বসেই কিভাবে ফার্স্ট টাইম সূর্য উদয় হয় এবং সকাল হয় তা আমি দেখতে পাই। আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি নেক্সট ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো যে কিভাবে সকালটা হলো আমার চোখের সামনে, আমি বিমানে বসে দেখতে পেলাম, আপনাদেরকে দেখাবো। এবং আরও দেখাবো পুরো সাগরের মাঝখানে, চতুর্থ সাইডে সাগর, মাঝখানে ছোট্ট একটি দেশ, তার নাম হচ্ছে ওমান। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।